আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। গল্পটি কেমন লাগছে তা কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী পর্বগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তবে আসুন গল্পটি শুরু করা যাক। গল্পের নাম হৃদয়ে লিখেছি তোমারই নাম। লেখিকা নুসরাত জাহান বৃষ্টি। পর্ব 11। নির্বাচন অফিসে এসে পৌঁছায় জাহিন। নির্বাচন অফিসের ভেতর ঢুকে সোজা মিটিং রুমে প্রবেশ করে জাহিন। মিটিং রুমের মাঝ বরাবর লম্বা একটা টেবিল ফেলে রেখেছে। তার দুই পাশে নেতা কর্মীদের জন্য আরামদায়ক চেয়ার রাখা। সকল নেতা কর্মীরা অনেক আগেই চলে এসেছেন, শুধু জাহিনের আসতে একটু দেরি হয়ে গেল। জাহিনকে দেখে নির্বাচন কমিশনার রশিদ আহমেদ বলেন, আরে জাহিন, চলে এসেছো, বসো বসো, তোমার অপেক্ষায় ছিলাম আমরা এতক্ষণ। জাহিন সোজা গিয়ে নিজের চেয়ারে বসতেই খলিল তালুকদার ঠাট্টা করে বলেন, আসলে নতুন বিয়ে হয়েছে তো, তাই একটু সময়টা মেনটেন করতে পারছে না জাহিন, তাই না? আর তার উপর নতুন বউকে ছেড়ে কি আসা যায় বলুন? জাহিন ছোট ছোট চোখ করে খলিল তালুকদারের দিকে তাকালো। আর রইল সময় মেনটেন করার কথা, আমি সময়টা খুব ভালো করেই মেনটেন করতে জানি মেয়র সাহেব, হোক সেটা বিয়ের আগে কিংবা পরে। আর আপনারও সময় মতো মুখে লাগাম আনা দরকার, কারণ এই বয়সে আপনার মুখে এসব কথা মানায় না। রশিদ আহমেদ পরিস্থিতি অবনতি যাতে না হয় তার আগেই বলেন, আচ্ছা আচ্ছা, এসব কথা বাদ দেন, এখন কাজের কথায় আসা যাক। সব নেতা কর্মীরা নড়ে চড়ে বসলেন। রশিদ আহমেদ আবারও বলা শুরু করেন, নির্বাচন কিন্তু দোরগোড়ায়, আর 3 মাস পরেই কিন্তু নির্বাচন। আর এবারের নির্বাচনটা তো একটু বেশি আলোড়ন সৃষ্টি করবে যখন জানতে পারবে জননেতা জাহিন মেয়র পদে দাঁড়াচ্ছে। খলিল তালুকদার তুচ্ছ গলায় বলেন, এখানে আলোড়ন সৃষ্টি হওয়ার কি আছে, আমি সেটা ঠিক বুঝতে পারলাম না। রশিদ আহমেদ বলেন, অবশ্যই আলোড়ন সৃষ্টি হবে, কারণ এই প্রথম কোনো তরুণ নেতাদের মাঝে কেউ একজন মেয়র পদে দাঁড়াচ্ছে। নেতা কর্মীদের মাঝ থেকে একজন বিদ্রূপের স্বরে বলেন, শুধু দাঁড়ালেই তো হবে না, জনগণ সেটা গ্রহণ করবে কিনা সেটাও দেখতে হবে। খলিল তালুকদার এ কথায় সায় দিয়ে বলেন, একদম ঠিক বলেছেন, আর একজন অভিজ্ঞ নেতা যেটা বুঝতে পারবে সেটা নিশ্চয়ই নব্য নেতারা বুঝতে পারবে না আমার ধারণা। জাহিন চুপচাপ বসে সবার কথা শুনছে। কেউ জাহিনের পক্ষে কথা বলছে তো কেউ আবার জাহিনের বিরুদ্ধে কথা বলছে। রশিদ আহমেদ সবাইকে উদ্দেশ্য করে বলেন, জাহিন নিজ যোগ্যতায় মেয়র পদে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে। আর রইল অভিজ্ঞতার কথা, আমার মনে হয় প্রবীণ নেতাদের থেকে এখনকার নবীন নেতারাও কম বিচক্ষণ নয়। আর জনগণদের উপরে ছেড়ে দেন, তারা কাদের চায়, প্রবীণ নেতাদের নাকি নবীন নেতাদের? কেউ আর এই বিষয়ে কথা বলে না। খলিল তালুকদার দাঁতে দাঁত চেপে পুরো মিটিংটা শেষ করলো। যারা জানলার পাশে দাঁড়িয়ে গ্রিলের উপরে হাত রেখে নির্নিমেষ ভঙ্গিতে বাহিরের দিকে তাকিয়ে আছে আর বারবার দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছে। আখি যুগলের কার্নিশে জমে রয়েছে নোনা জল। অনেকটা সময় কান্না করার পর এখন মনে হচ্ছে বুকের ভেতর থেকে একটা চাপা কষ্ট একটু হলেও কমেছে। হঠাৎ করেই যারার নজরে পড়ে আম গাছটার একটা ডালে দুইটা নাম না জানা হলদে পাখি বসে রয়েছে। দেখেই মনে হচ্ছে পাখি দুটো কপত কপতি হবে। একজন আরেকজনের পেছন পেছন গিয়ে ডালে বসছে। হয়তো ছেলে পাখিটা মেয়ে পাখিটার পেছন পেছন ডানা ঝাপটে যাচ্ছে, আর মেয়ে পাখিটা হয়তো তা উপভোগ করছে। অজান্তেই যারার ওষ্ঠদ্বয়ের কোণে হাসি ফুটে ওঠে। আচ্ছা, তার পেছন পেছন কোনো কেন নুহাস ঘুরে না এভাবে? যদি নুহাস তার পেছনে পেছনে ঘুরতো তাহলে যারা সেই সুন্দর মুহূর্তটা উপভোগ করতে পারত। কিন্তু নুহাস তো তাকে
ভালোবাসে না, বারবার তাকে ইগনোর করে যায়। নুহাসের তার প্রতি কি একটুও মায়া জন্মে না? নাকি সেসব সব মেয়েদের মতো এতটাও সুন্দরী না বলে নুহাস তাকে পছন্দ করে না? আচ্ছা, ভালোবাসায় কি সৌন্দর্যটাই বেশি গুরুত্ব দেওয়া হয় নাকি নিজের মনকে, কোনটা? যারা তো নুহাসকে মন থেকে ভালোবাসে, নিজের ছোট্ট হৃদয়টাতে তার নাম লিখেছে, সে নাম চাইলেও সে মুছতে পারবে না। যারা এসব ভেবে ঢুকরে কেঁদে ওঠে আর বলে, খুব খারাপ তুমি নুহাস ভাই, তুমি খুব খারাপ, তুমি বুঝেও না বোঝার ভান ধরো, আমাকে এভাবে কষ্ট দিচ্ছ, তো দেখে নিও তুমি তার চেয়েও হাজার গুণ কষ্ট ভোগ করবে। তখন আমি বুঝিয়ে দিব তোমাকে কেমন লাগে এই কষ্ট সইতে। সবার মিটিং শেষ করে নির্বাচন অফিস ত্যাগ করে কিন্তু জাহিনকে রশিদ আহমেদ থাকতে বলেন। সবাই চলে যাওয়ার পর জাহিন রশিদ আহমেদের নিজস্ব কেবিনে এসে বসে। রশিদ আহমেদ স্মিত হেসে বলেন, বাড়ির সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। তোমার চাচু সে কেমন আছে? জি ভালো আছে। তোমার চাচু কি এখনো নিজেকে দোষারোপ করে আরহানের মৃত্যুর জন্য? জাহিন নিচু গলায় বলে, হয়তো মনে মনে নিজেকে এখনো দোষারোপ করে যাচ্ছে, কিন্তু সবার সামনে সেটা প্রকাশ করে না। জানি আরহানের মৃত্যুটা মেনে নেওয়ার মতো নয়, কিন্তু তুমি সাবধানে থেকো জাহিন, অনেকেই চায় না তুমি মেয়র পদে দাঁড়াও, সেটা আমি জানি। খলিল সাহেব কিন্তু কিছু একটা করতে পারেন। জাহিন তার চোখ মুখ দেখে যতটুকু বুঝতে পারলাম, তাই নির্বাচনের আগ পর্যন্ত সাবধানে থাকার চেষ্টা করবে। জি। এমন সময় জাহিনের ফোন বেজে ওঠে। জাহিন ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে মা কল করেছে। জাহিন কলটা না ধরে কেটে দেয়। রশিদ আহমেদ তা দেখে হেসে হেসে প্রশ্ন করেন, কি নববধূ কল করেছে নাকি? জাহিন মুচকি হেসে বলে, না, মা কল করেছে। তাহলে ফোনটা ধরো, হয়তো দরকারি ফোন হতে পারে। জাহিন কল রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে জোহরা বেগম রেগে বলেন, কল কেটে দিচ্ছিস কেন তুই বারবার? আর তুইও বাড়ি যাবি না অয়ন্তীকে নিয়ে? জাহিন আস্তে করে বলে, যাব তো, ওনাকে তৈরি হয়ে থাকতে বলো, আমি আসছি। কথাটা বলেই কেটে দেয় জাহিন। রশিদ আহমেদ বলেন, কি বলছেন তোমার মা, শ্বশুরবাড়ি যাওয়ার জন্য? যাও যাও, শ্বশুরবাড়ি থেকে ঘুরে আসো, কথায় আছে শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি, সেই মধু গিয়ে কবজি ডুবিয়ে খেয়ে আসো। নতুন নতুন এই জামাই আদর পাবে, এরপরে কিন্তু এই জামাই আদর পাবে না। আর তোমার নতুন জীবনের জন্য শুভকামনা রইল। বউ ভাতে তো ব্যস্ততার জন্য যেতে পারলাম না, ছোট একটা গিফট তোমাদের দুজনের জন্য আমার তরফ থেকে। রশিদ আহমেদ ডেস্কের নিচ থেকে একটা ব্যাগ বের করে জাহিনের দিকে এগিয়ে দেয়। জাহিন তা দেখে বলে, এসবের কি দরকার ছিল? শুধু শুধু বেশি কথা বলো না, বেশি কথা বলো না তো। আর শুধু শুধু কি দরকার ছিল তাই দিয়েছি। এবার তুমি যাও জলদি, না হয় তোমার মা আবার ফোন করে তোমার উপর চোটপাট করা শুরু করে দিবেন না হলে। জাহিন নির্বাচন অফিস থেকে বের হয়ে গাড়িতে গিয়ে নুহাসের পাশে বসে। ড্রাইভিং সিটে নুহাস বসে আছে। নুহাস জাহিনের হাতে ব্যাগটা দেখে বলে, ব্যাগ কিসের এটা? কিসের ব্যাগ এটা? রশিদ চাচু দিলেন বিয়ের উপহার। ও। জাহিন পেছনের সিটে ব্যাগটা রেখে সিট বেল্ট বেঁধে মাথাটা সিটে হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বলে, চল এবার। নুহাস গাড়ি স্টার্ট দিয়ে বলে, মিটিং কেমন হলো? জাহিন চোখ বন্ধ অবস্থায় বলে, যেমন হওয়ার কথা ছিল। খলিল তালুকদার কি এবারও উল্টাপাল্টা কথা বলেছেন? বাদ দে নুহাস এসব কথা। নুহাস আর কোনো কথা বলে না, গাড়ি চালানোই মন দেয়। জাহিন আগের ন্যায় চোখ বন্ধ করে রেখেছে, মাথায় ঘুরছেন হাজারটা চিন্তা। ভবিষ্যতে কি হতে চলেছে সেই বিষয়ে সে অবগত নয়, তাই আগে থেকেই নিজেকে তৈরি করে রাখতে হবে সব পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য। হঠাৎ গাড়ি ব্রেক করাতে জাহিন সামনের দিকে ঝুঁকে পড়ে আর নুহাসকে বলে, কি হলো, এভাবে গাড়ি ব্রেক করলি কেন? নুহাস সামনের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে বলে, দেখো ভাই। জাহিন নুহাসের কথা মতো সামনের দিকে তাকায়।
মেয়র খলিল তালুকদার, তার ছেলে সাদিক তালুকদার আর তার দলের কয়েকজন ছেলে দাঁড়িয়ে রাস্তার কাজ করা দেখছে। যে রাস্তা 2 বছর ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে, রিক্সা কিংবা অটো এই রাস্তা দিয়ে গেলেই অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ আহত হতো, কিন্তু তারপরও মেয়র তা দেখেও কোনো পদক্ষেপ নিত না। সেই রাস্তা আজকে মেরামত করছে, তাও আবার স্বয়ং মেয়র সাহেব নিজে দাঁড়িয়ে থেকে। নুহাস জাহিনের দিকে তাকিয়ে বলে, এসব কি ভাই? জাহিন বাঁকা হেসে বলে, দাওয়াই তাহলে ভালোই কাজে দিয়েছে দেখা যাচ্ছে। নুহাস অবাক হয়ে বলে, মানেটা খুব সোজা। ওই দিন মেয়র সাহেব আমাদের পার্টিতে এসেছিলেন, তখন একটু দাওয়াই দিয়েছিলাম ওনাকে, কিন্তু ভাবতে পারিনি দাওয়াই যে এত জলদি প্রভাব ফেলে দিবে ওনার উপর। নুহাস ভ্রু কুঁচকে বলে, কিন্তু ভাই এসব লোক দেখানো কাজ দেখিয়ে তো উনি জনগণকে হাত করার চেষ্টা করছেন। জাহিন আবারও সিটে মাথা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ভাবলেশহীন হয়ে বলে, এবার মনে হয় না জনগণকে উনি হাত করতে পারবে। 10 বছরে জনগণ ওনার সম্পর্কে যা বুঝার বুঝে গেছে। নুহাস কণ্ঠে গম্ভীরতা এঁটে বলে, এই লোক গিরগিটিকেও হার মানিয়ে দিবে। 12:30টার দিকে জাহিন শেখ বাড়িতে এসে পৌঁছায়। জাহিনকে আর নুহাসকে দেখেই জোহরা বেগম বলেন, এতক্ষণে আসার সময় হলো তোদের? মেয়েটা কখন থেকে তৈরি হয়ে বসে আছে। জাহিন তপ্ত নিঃশ্বাস ফেলে বলে, জ্যামে পড়ে গিয়েছিলাম মা, তাই দেরি হয়ে গিয়েছে। ঠিক আছে, তাড়াতাড়ি তৈরি হয়ে নিয়ে যা। জাহিন নিজের রুমে আসে, এসে দেখে বেডের উপর লাগেজ রাখা, কিন্তু অয়ন্তী কোথায়? জাহিন ওয়াশরুম চেক করে ব্যালকনি চেক করে দেখে অয়ন্তী নেই। জাহিন টাওয়াল হাতে নিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই দেখে অয়ন্তী লাগেজের চেইন লাগানোর ট্রাই করছে, কিন্তু একা পারছে না। জাহিন ধীর পায়ে হেঁটে অয়ন্তীর পেছনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে চেইনটা লাগিয়ে দেয়। আকস্মিক এমন হওয়াতে অয়ন্তী চমকে পেছন ফিরে তাকায়। জাহিনকে নিজের এতটা কাছে দেখে অয়ন্তীর বুকটা কেঁপে ওঠে। জাহিন অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে অয়ন্তীর দিকে। অয়ন্তী বেগুনি রঙের জামদানির শাড়ি পরেছে, গলায় সোনার মাঝারি সাইজের একটা হার, কানে দুল, হাতে সোনার বালা, মেকআপবিহীন মুখ, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক। অয়ন্তীকে দেখতে কেমন বউ বউ লাগছে জাহিনের কাছে, আগের দিনগুলোর তুলনায়। অয়ন্তী চুলগুলো হালকা করে খোপা করে রেখেছে, যার দরুন কানের সাইডের চুলগুলো গালের উপরে এসে পড়েছে। জাহিনের খুব ইচ্ছে করছে হাত বাড়িয়ে অয়ন্তীর চুলগুলো কানে গুজে দিতে। জাহিন নিজের ইচ্ছেটা সংযম করতে না পেরে ধীরে ধীরে হাতটা বাড়িয়ে নেয় অয়ন্তীর মুখের কাছে। অয়ন্তী শ্বাস নেওয়া বন্ধ করে চোখ বন্ধ করে দেয়, দাঁতে দাঁত চেপে রেখেছে। বুকের ভেতর মনে হচ্ছে কেউ হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। জাহিন তর্জনী বাড়িয়ে যেই অয়ন্তীর চুল সরাতে যাবে, এমন সময় যারা বলতে বলতে রুমে ঢোকে, ভাবি মা তোমাদের বাড়ির সকলের জন্য যে জিনিসগুলো কিনেছিল সেগুলো না নিয়ে চলে এলে যে? বোনের কণ্ঠস্বর শুনতে পেয়ে জাহিন তড়িৎ বেগে অয়ন্তীর কাছ থেকে দূরে সরে যায়। অয়ন্তীও হকচকিয়ে যায়। জাহিন উল্টা দিকে ফিরে জোরে জোরে শ্বাস নিচ্ছে। যারা ভাবি আর ভাইয়াকে এমন অপ্রস্তুত হয়ে যেতে দেখে বোকার মতো বলে, কি হয়েছে? জাহিন কোনো কথা না বলে আলমারি থেকে নিজের পোশাক নিয়ে এক প্রকার ওয়াশরুমে পালিয়ে যায়। যারা হা করে ভাইয়ের কর্মকাণ্ডগুলো দেখলো। অয়ন্তী ঢোক গিলে নিজেকে সামলে যারাকে বলে, যারা ব্যাগগুলো আমাকে দাও। অয়ন্তী যারার কাছ থেকে ব্যাগগুলো নিয়ে বিছানার ওপর রেখে দেয়। যারা নির্বিকার ভঙ্গিতে বলে, এখানে ঠিক কি হয়েছে বুঝলাম না আমি, নাকি আমি ভুল সময় এই ঘরে চলে আসলাম। অয়ন্তী চোখ বন্ধ করে নেয়। যারা অয়ন্তীর মুখ দেখে ঠোঁট কামড়ে হেসে বলে, আমি বরং যাই এখন ভাবি, আমার নক করে আসা উচিত ছিল। কথাটা বলেই যারা দৌড়ে বের হয়ে যায়। অয়ন্তী দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বেডের উপরে ধপ করে বসে পড়ে। একটু আগে
কি ঘটে গেল তার সাথে, সবটা কিভাবে যেন চোখের পলকে ঘটে গেল। হৃদয়ে লিখেছি তোমারই নাম। লেখিকা নুসরাত জাহান বৃষ্টি। পর্ব 12। চোখ মুখের এই অবস্থা কেন তোর? ভাইয়ের কথা শুনে যারা চমকে ওঠে। কি বলবে এখন ভাইকে? সবাইকে তো বলে দিয়েছে যে গত রাতে ঘুম হয়নি বলে চোখ মুখের এমন অবস্থা দেখাচ্ছে, কিন্তু ভাই কি আর এই কথা বিশ্বাস করবে? ভাই যে তার বড্ড চালাক। বোনকে চুপ থাকতে দেখে জাহিন পুনরায় বলে, কি হলো? কিছু জিজ্ঞাসা করছি তো আমি। আসলে ভাইয়া, গতকাল রাতে ভালো ঘুম হয়নি, তাই এমন দেখাচ্ছে। জাহিন সন্ধিয়ান কণ্ঠে বলে, শুধু ঘুম হয়নি বলে চোখ মুখের অবস্থা এই নাকি? ভাই, আমি সব কিছু গুছিয়ে গাড়িতে তুলে দিয়েছি। জাহিনের কথার মাঝে নুহা শেষে কথাটা বলে। যারাও এই সুযোগটা কাজে লাগিয়ে বলে, ভাইয়া দেখে আসি ভাবি কেন এখনও আসছে না। যারা কথাটা বলেই দৌড়ে পালিয়ে যায়। নুহাস যারাকে এভাবে দৌড়ে যেতে দেখে জাহিনকে বলে, কি হয়েছে? যারা এভাবে চলে গেল কেন? জাহিন প্যান্টের পকেটে হাত গুজে বলে, আমার প্রশ্নের উত্তর যাতে না দিতে হয় তার জন্য আর কি। কি উত্তর? চোখ মুখের এই অবস্থা কেন তা জিজ্ঞাসা করেছিলাম। মনে হচ্ছিল কোনো কারণে হয়তো বোনটা আমার কান্না করেছে। নুহাস আতকে উঠে এই কথাটা শুনে। যারা কান্না করেছে, কিন্তু কেন? আচ্ছা, কান্না করার কারণটা সে নয় তো আবার? মেয়েটাকে কি সে একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছে? আচ্ছা, যারার ভালোবাসার তাকে একবারের জন্য সাড়া দিলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? হয়তো হবে, নয়তো হবে না। হুট করে নুহাস নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে। কি ভাবছিল সে এতক্ষণ এসব? এটা সম্ভব নয়, কিছুতেই সম্ভব নয়। কোথায় যারা আর কোথায় ও? মানানসইয়েরও তো একটা ব্যাপার আছে। জাহিন নুহাসের ভাবাবেশ চেহারা দেখে বলে, কি ভাবছিস তুই? নুহাস স্মিত হেসে বলে, কিছু না, চলো, আমি গাড়ি পার্ক করে রেখেছি। জাহিন আর নুহাস চলে যায়। যারা অয়ন্তীর কাছে এসে বলে, ভাবি হয়েছে তোমার? অয়ন্তী মাথায় ঘোমটা দিয়ে বলে, হয়ে গেছে। ঠিক আছে, চলো তাহলে। যারা আমাদের সাথে গেলে হতো না? তাহলে ঘুরে আসতে পারতে। যারা মুচকি হেসে বলে, না ভাবি, আমি যদি যাই তোমাদের সাথে তাহলে আহানও বায়না ধরবে আমাদের সাথে যেতে। আর আহানের আর কয়েকদিন পরেই বার্ষিক পরীক্ষা, আর তার উপর আমার প্রি টেস্ট পরীক্ষার সামনে। অয়ন্তী মুখ কালো করে বলে, আচ্ছা, রাগ করছো কেন? আমাদের পরীক্ষার পর তোমাদের বাড়িতে গিয়ে 1 মাস থেকে আসবো। অয়ন্তী হেসে বলে, ভবিষ্যতে দেখা যাবে তোমার কথার কতটুকু দাম। এবার চলো, না হলে আমার মা জননী আবার চেঁচামেচি করা শুরু করে দেবে। অয়ন্তী নিচে নেমে সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে যায় নিজের বাবার বাড়ির উদ্দেশ্যে। জাহিন ড্রাইভ করছে আর তার পাশেই অয়ন্তী বসে আছে বাইরের দিকে মুখ করে। খুব টেনশনে আছে
গ্রামে গেলে গ্রামের মানুষরা কটু কথা তো বলবেই, তার উপরে জাহিন বলেছে ওকে রেখে কিছুক্ষণ ওখান থেকে চলে আসবে। এতে তো গ্রামের মানুষেরা আরও কটু কথা বলবে। কি করে অয়ন্তী জাহিনের চলে আসাটা আটকাবে সেই ভাবনাতেই ডুবে আছে অয়ন্তী। হঠাৎ করেই জাহিনের গাড়ির সামনে একটা লোক চলে আসে, আর জাহিন জলদি করে গাড়ি সাইড করে জোরে ব্রেক কষে। তাতে ভাবুক অয়ন্তী নিজের টাল সামলাতে না পেরে সামনের দিকে হেলে পড়তে নিলে জাহিন তাৎক্ষণিক অয়ন্তীর হাতটা জাপটে ধরে নিজের দিকে অয়ন্তীকে ঘুরিয়ে আনে। অয়ন্তী ভয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে, ভয়ে গলা শুকিয়ে গেছে। জাহিন যদি তার হাতটা না ধরতো তাহলে হয়তো এতক্ষণে মাথা ফেটে যেত। জাহিন হতবাক হয়ে গেছে। দুইটা দুর্ঘটনার হাত থেকে সে এই মুহূর্তে বাঁচল। জাহিন উদ্গ্রীব কণ্ঠে অয়ন্তীকে বলে, আপনি ঠিক আছেন? অয়ন্তী ঢোক গিলে মাথা নাড়াতে নাড়াতে বলে, ঠিক আছি আমি। জাহিন অয়ন্তীর হাত ছেড়ে দিয়ে লক্ষ্য করে অয়ন্তী সিট বেল্ট লাগায়নি। জাহিন চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস ছেড়ে অনামিকা আঙ্গুল দ্বারা বা চোখের ভ্রুটা চুলকে অয়ন্তীর দিকে শান্ত চোখে তাকিয়ে রাশভারী গলায় বলে, সিট বেল্ট লাগাননি কেন আপনি? অয়ন্তী বেমালুম ভুলে গিয়েছিল সিট বেল্ট লাগানোর কথা, আর তার উপর সিট বেল্ট কী করে লাগাতে হয় সেটাও ঠিকভাবে জানে না সে। এই প্রথমবার গাড়ির সামনে বসেছে সে। অয়ন্তী নিচের দিকে তাকিয়ে মিইয়ে যাওয়া কণ্ঠে বলে, আসলে আমি জানি না কি করে সিট বেল্ট লাগাতে হয়। জাহিন তপ্ত নিঃশ্বাস ছেড়ে কপট রাগ দেখিয়ে বলে, আপনি এটা আমাকে আগে বলেননি কেন? যদি আগে বলতেন তাহলে তো এমনটা হতো না। আর আমিও খেয়াল করিনি, যদি খেয়াল করতাম তাহলে এমনটা হতো না। জাহিনের গলায় স্পষ্ট রাগ টের পাচ্ছে অয়ন্তী। এই প্রথমবার জাহিন অয়ন্তীর সাথে রাগী স্বরে কথা বলল, আর রাগ করাটাও যুক্তিসঙ্গত। আজ তার হঠকারিতার জন্য বড় একটি দুর্ঘটনা ঘটে যেতে পারত। অয়ন্তী অপরাধীদের মতো নিচে ঠোঁট কামড়িয়ে থুতনি চিবুক অবধি ঠেকিয়ে রেখেছে। জাহিন এক পলক অয়ন্তীর মুখের দিকে তাকিয়ে নিজের সিট বেল্ট খুলে অয়ন্তীর কাছে চলে আসে সিট বেল্ট লাগানোর জন্য। আকস্মিক জাহিনকে নিজের কাছে আসতে দেখে অয়ন্তীর কাছে আসতেই মিষ্টি গন্ধের সুবাস এসে নাকে ধাক্কা দিল জাহিনের নাকে। কেমন যেন মাদকতায় ভরা এই মিষ্টি ঘ্রাণ। ইচ্ছে হয় এই মিষ্টি ঘ্রাণটা নিজের সারা অঙ্গে মেখে নিতে। জাহিন ঝট করে জলদি হাত বাড়িয়ে অয়ন্তীর সিট বেল্ট লাগিয়ে দিয়ে নিজের স্থানে এসে বসে শুকনো ঢোক গিলে নিজের সিট বেল্ট বেঁধে ড্রাইভ করায় মনোযোগ দেয়। হিয়া রাগের বশে দাঁতে দাঁত চেপে হাতে কলম নিয়ে খাতার সাদা কাগজে কলমের দাগ বসাচ্ছে খুব গভীরভাবে, যার দরুন খাতার পাতা ছিঁড়ে যাচ্ছে। আলেয়া বেগম রুমে ঢুকে মেয়েকে এমন করতে দেখে ব্যগ্র গলায় বলেন, এসব কি করছিস হিয়া? মায়ের গলার স্বর শুনে হিয়া আরও রেগে গিয়ে আরও জোরে জোরে কলম দিয়ে দাগ কাটতে থাকে। এবার আলেয়া বেগম মেয়ের পাশে গিয়ে চাপা গলায় বলে, কি হয়েছে? হিয়া ডুকরে কেঁদে উঠে
মায়ের কোমর জড়িয়ে ধরে কান্না ভেজা গলায় বলে, মা, আমি জাহিন ভাইয়ের পাশে ওই মেয়েটাকে সহ্য করতে পারছি না। আমি আজকেই এই বাড়ি ছেড়ে চলে যেতে চাই। আমি শত চেষ্টা করলেও এবার কিছু হবে না, কারণ জাহিন ভাই যে এখন বিবাহিত, আর ভালোবাসা জোর করে পাওয়া যায় না। আমি না হয় জাহিন ভাইকে দূর থেকেই ভালোবেসে যাব। জানি মেনে নিতে কষ্ট হবে, কিন্তু ধীরে ধীরে সবটা সয়ে যাবে। আর অয়ন্তী, ওর তো কোনো দোষ নেই। বিয়ে হওয়ার তো কথা ছিল রিহানের সাথে, কিন্তু রিহান পালিয়ে যাওয়াতে জাহিন ভাই বিয়েটা করতে বাধ্য হয়েছে। আর জন্ম মৃত্যু বিয়ে, এই 3 বিধাতা নিয়ে হয়তো আল্লাহ আমার জন্য আরও ভালো কিছু ব্যবস্থা করে রেখেছেন। আলেয়া বেগম মেয়ের মাথায় স্নেহের হাত বুলিয়ে বলেন, শান্ত হ মা, এভাবে কান্না করিস না, তাহলে শরীর খারাপ করবে। হিয়া মায়ের কাছে থেকে সরে এসে বসা থেকে উঠে ব্যাগ নিয়ে কাপড় চোপড় গুছাতে গুছাতে বলে, চলো আমরা আজকেই চলে যাই আমাদের বাসায়। এখানে থাকলে আমি অসুস্থ হয়ে যাব। আলেয়া বেগম অবাক চোখে তাকিয়ে মেয়েকে দেখছে। রাত পর্যন্ত প্রতিশোধ নিবে বলে অয়ন্তীর কাছ থেকে বলে বেরিয়েছে। হঠাৎ করে মেয়েটার হলো কি? অবশ্য হিয়া যথেষ্ট ম্যাচিওর, তাই হয়তো রাগের বশে আগে বলে ফেলেছে। হিয়া কাপড় একা নিজেই গুছিয়ে বলে, চলো মা। কথাটা বলেই লাগেজ টানতে টানতে ঘর থেকে বেরিয়ে যায়। হিয়া লাগেজ নিয়ে ড্রয়িং রুমে আসে। ড্রয়িং রুমে বসে আজহার শেখ খবরের কাগজ পড়ছিলেন। ভাগ্নিকে এভাবে দেখে বসা থেকে উঠে বলে, এ কি হিয়া, তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? ছোট মামা, বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এত তাড়াতাড়ি কেন? এমনি মামা, ভালো লাগছে না। আজহার শেখ ভাগ্নির কাছে এসে মাথায় হাত বুলিয়ে বলে, যা হওয়ার হয়ে গেছে মামা, এটা নিয়ে পড়ে থাকলে হবে না। তোমার বাকি জীবনটা পড়ে রয়েছে, সেটা উপভোগ করো। আবেগের বশে ছোটোখাটো ভুল হতেই পারে, তাতে এভাবে ভেঙে পড়লে কি চলবে? হিয়া কান্না আটকে রেখে বলে, ভেঙে পড়িনি মামা, যারা সবে মাত্র গোসল করে নিচে নেমেছে, চুল থেকে এখনো টপ টপ করে পানি পড়ছে। হিয়াকে ব্যাগ সমেত দেখে বলে, এ কি হিয়া আপু, ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? আহান খাবার টেবিল থেকে বলে, হিয়া আপু চলে যাচ্ছে আমাদের বাসা। নাকি আর ভালো লাগছে না হিয়া আপুর? যারা কিছু বলে না, বুঝতে পারে কেন চলে যেতে চাইছে হিয়া। একতরফা ভালোবাসা জিনিসটা বড্ড যন্ত্রণাদায়ক, যে যন্ত্রণায় সে প্রতিনিয়ত সইছে। জোহরা বেগম আর রুনা আক্তার অনেক জোরাজুরি করলো, কিন্তু কোনো লাভ হলো না। এমনকি আজমল শেখকেও ফোন করে বোনের চলে যাওয়া সম্পর্কে বলল, কিন্তু বড় মামার কথাও মানল না হিয়া। হিয়া নিজের সিদ্ধান্তে অনড়। সে আজকেই শেখ বাড়ি ছেড়ে চলে যাবে। কাউকে তো আর জোর করে আটকে রাখা যায় না, তাই আর কেউ আটকায়নি হিয়াকে। হিয়া আর আলেয়া বেগম সবার কাছ থেকে বিদায় নিয়ে খাওয়া দাওয়া না করেই চলে যায়। যারা ফুপু আর হিয়াকে বিদায় জানিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে নিলেই মুখোমুখি হয় নুহাসের। নুহাস যারাকে দেখে থমকে যায়। এই 10 দিনে যেন যারা অনেকটা বড় হয়ে গেছে চোখের পলকে। দিন দিন যেন একজন পূর্ণবয়স্ক নারীতে পরিণত হচ্ছে তার চোখের সামনে থাকা সেই ছোট্ট যারা, যেই যারার জন্ম দেখেছে নুহাস, সেই ছোট্ট যারা কিনা তাকে মন দিয়ে বসে আছে।
মাঝে মাঝে নুহাসের বড্ড হাসি পায় জারার এমন পাগলামো দেখে। তার বয়স থেকে গুনে গুনে 10 বছরের বড় 10 বছরের বড় একটি প্রাপ্তবয়স্ক একটি ছেলেকে মন দিয়ে বসলো মেয়েটা। নুহাসের হাসি দেখে জারার গা জ্বলে যাচ্ছে। মন চাইছে নুহাসের কপাল ফাটিয়ে দিতে, যেভাবে ছোটবেলায় একবার ফাটিয়েছিল রাগের বশে ব্যাট দিয়ে। সেই কপাল ফাটার দাগটা এখনো জ্বল করছে নুহাসের কপালের বাঁ সাইডে। যারা রেগে বলে, তুমি এমন ক্যাবলার মতো হাসছো কেন? নুহাস থতমত খেয়ে যায় যারার কথা শুনে। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলে, না এমনি। মুহূর্তের মাঝে যারার গলার স্বর নরম হয়ে এলো। খুব মজা পাচ্ছ না মানে? যারা নিঃশব্দে হেসে বলে, কিছু না। আর মানেটা বুঝাতে আমি হয়তো অক্ষম। সে বুঝেও না বুঝার ভান ধরে, তাকে হাজার চেষ্টা করলেও বুঝানো যায় না। কথাটা বলে যারা সিঁড়ি বেয়ে বড় বড় পা ফেলে নিজের ঘরে চলে যায়। নুহাস যারা চলে যাওয়ার পথে নির্নিমেষ ভঙ্গিতে তাকিয়ে থাকে। সত্যি সে বুঝেও না বুঝার ভান ধরে। যে পরিবার তাকে আশ্রয় দিয়েছে, পরিবারের একজন সদস্য বানিয়েছে, সেই পরিবারের আদরের মেয়ের দিকে কি করে নজর দিবে সে? প্রায় 3 ঘন্টা জার্নি করে অয়ন্তী নিজের বাবার নিরে এসে পৌঁছায়। আগে থেকে বাড়ির সবাই অপেক্ষা করছিল ওদের জন্য, আর তার সাথে সাথে প্রতিবেশীরা। অয়ন্তী গাড়ি থেকে নামতেই ফায়েজ দৌড়ে এসে বোনের কোমর জড়িয়ে ধরে। ফাতেমা আক্তার মেয়ের কাছে এসে কোমল গলায় বলে, কেমন আছিস মা? অয়ন্তী মিষ্টি হেসে বলে, ভালো আছি মামনি। অন্যদিকে জাহিন উঠানের এক সাইডে গাড়ি পার্ক করে গাড়ি থেকে নামতেই হামিদ খন্দকার এগিয়ে আসেন। জাহিন শ্বশুর মশাইকে দেখে সালাম দেয়। হামিদ খন্দকার সালামের উত্তর দিয়ে জাহিনকে বলেন, চলো বাবা, ঘরে চলো, অনেকটা জায়গা জার্নি করে এসেছো। জাহিন পা বাড়ায় ঘরের দিকে। তখনই কানে ভেসে আসে ফিসফিসিয়ে বলা কথাগুলো। জামাই প্রথমবার শ্বশুর বাড়িতে আসলো, আর কিছু নিয়ে আসলো না? এ কেমন জামাই রে বাবা? আরেকজন বলে, আরে এই ছেলেটা কি অয়ন্তীর জামাই হওয়ার জন্য জামাই হওয়ার কথা ছিল নাকি? কথা ছিল তো ছোট ভাইয়ের সাথে বিয়ে হওয়ার। আমার মনে হয় ছেলেটা মন থেকে অয়ন্তীকে মেনে নেয়নি, তাই রাগে মিষ্টি টিষ্টি আর আনেনি। জাহিন হাঁটা থামিয়ে শ্বশুর মশাইকে বলে, মিষ্টির প্যাকেটগুলো নামাতে হবে। জাহিন কথাটা বলেই গাড়ির ডিকি খুলে এক এক করে মিষ্টির প্যাকেটগুলো নামাতে লাগলো। এত মিষ্টির প্যাকেট দেখে প্রতিবেশীদের চোখ চড়ক গাছ। জাহিনের মনে ছিল না মিষ্টি নামানোর কথা। এত মিষ্টির প্যাকেট দেখে হামিদ খন্দকার বলেন, এত মিষ্টি কেন বাবা? জাহিন এক নজরে প্রতিবেশীদের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, প্রথমবার শ্বশুর বাড়ি এসেছি, খালি হাতে তো আর আসা যায় না। ঠিক আছে বাবা, তুমি ঘরে যাও, আমি এগুলা নেওয়ার ব্যবস্থা করছি। জাহিন ঘরে আসতেই অয়ন্তী তাকে নিজের রুমে নিয়ে যায়। জাহিন এই রুমে নিয়ে 2বার আসলো। প্রথমবার এসেছিল বিয়ের দিন, আর এখন। অয়ন্তীর লাগেজ থেকে জাহিনের পোশাক বের করে বলল, ফ্রেশ হয়ে নিন।
জাহিন ভ্রু কুঁচকে তাকিয়ে আছে অয়ন্তীর দিকে। অয়ন্তী ভয়ে ভয়ে বলে, কি হয়েছে? আপনি কি এখনও আমার উপর রেগে আছেন ওই ঘটনাটার জন্য? আমি সত্যি বুঝতে পারিনি এমনটা হবে। জাহিন কিছু না বলে অয়ন্তীর কাছ থেকে নিজের জামা কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে যায়। অয়ন্তীর মনটা খারাপ হয়ে যায়। জাহিন নিশ্চয়ই তার উপর রেগে আছে। এমন সময় ফাতেমা আক্তার চেঁচিয়ে বলেন, অয়ন্তী, তোর চাচিরা তোর সঙ্গে দেখা করতে এসেছে। অয়ন্তী বসার ঘরে আসতেই একজন মহিলা বলে ওঠেন, কিরে অয়ন্তী, কেমন আছিস? আর জামাই কোথায়? উনি ফ্রেশ হতে গেছেন। তা বলছিলাম, জামাই মেনে নিয়েছে তো তোকে? এভাবে বিয়ে শাদি হলো তো আবার ছেলেমেয়েরা মেনে নিতে চায় না। ফাতেমা আক্তার বলেন, না না, জাহিন এমন ছেলে না। আর একজন ঠাট্টার ছলে বলে, সে তো আমরা আর ভেতরে ঢুকে দেখিনি কার মনে কি আছে। আরও নানা রকমের কথাবার্তা বলেন তারা। অয়ন্তী চুপচাপ দাঁড়িয়ে আছে। সে জানতো এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে তাকে। এর কিছুক্ষণ পরেই জাহিন অয়ন্তীকে খুঁজতে বসার ঘরে আসে। জাহিনকে দেখে একজন মহিলা বলে, এই তো আমাদের জামাই চলে এসেছে। তা জামাই ভালো আছো? জাহিন মুচকি হেসে বলে, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তা বসো, একটু আমাদের সাথে কথাবার্তা বলি। জাহিন অয়ন্তীর দিকে তাকায়। অয়ন্তীর চেহারা দেখে বুঝতে পারল এখানে নিশ্চয়ই এই মহিলার কিছু বলেছেন, যার জন্য মেয়েটা এভাবে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। আর গ্রামের মহিলারা তো কথা বলতে ওস্তাদ। জাহিন গিয়ে সোফায় বসতেই ফাতেমা আক্তার বলেন, তোমরা কথা বলো, আমি চা বানিয়ে নিয়ে আসি। ফাতেমা আক্তার চলে যেতে যেতে বললেন, তা আমাদের মেয়েকে কেমন লাগলো তোমার বাবা? পছন্দ হয়েছে তো? যেভাবে তোমাদের বিয়েটা হয়েছে তাতে তো একেবারে গ্রামে হিড়িক পড়ে গেছে। সবাই এক কথাই বলছে, হামিদ মাস্টারের মেয়ের এমন ভাবে বিয়ে হয়েছে যা গ্রামে আগে কখনোই ঘটেনি। আর ঘটবেই বা কী করে? সবার কপাল তো আর ওর মতো নয়। জাহিন নিজের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে বলে, আপনি একটু আগে আমাকে প্রশ্ন করেছিলেন না যে অয়ন্তীকে আমার কেমন লেগেছে, তাই তো? তো তার উত্তরটা আমি দেই। অয়ন্তীর প্রতিবেশী চাচিরা জাহিনের কথায় কিছুটা অবাক হয়। জাহিন ঠোঁটের কোণায় হাসি রেখে বলে, বিশ্বাস করুন, অয়ন্তীকে আমার কাছে একেবারে নরম মোমের মতো লেগেছে, যাকে স্পর্শ করলেই আমার উত্তাপ পেয়ে গলে যায়। এখন বলুন, সেই নরম মোমের মতো মেয়েকে কি পছন্দ না করে থাকা যায়? আর তার উপর 3 কবুল পড়ে বিয়ে করেছি। সেই 3 কবুলের তো একটু মর্যাদা দিতে হবে, তাই না? তাই বলছি, আমাদের সম্পর্ক নিয়ে এত মাথা ঘামাতে হবে না আপনাদের, বুঝলেন? অয়ন্তী হা করে জাহিনের দিকে তাকিয়ে আছে। এই লোক কি বলছে এসব সবার সাথে? লজ্জা শরমের মাথা খেয়েছে নাকি? আর স্পর্শ করলে ওনার উত্তাপ পেয়ে গলে যায় মানে? এখনও তো ঠিকমতো স্পর্শই করিনি তাকে। গলে যাওয়া তো দূরের কথা।